নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ খাড়া। অরিজিৎ একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপর সম্পূর্ণ কোর্সটা শুরু করেছি। তোমরা দেখেছো যে আজকে যে বিষয়টা আমি রেখেছি সেটা হচ্ছে ফিজিওগ্রাফি ডিভিশন অফ ওয়েস্ট বেঙ্গল। তার প্রথম পর্বটা তোমরা নিশ্চয়ই দেখেছো। আজ আমি শুরু করছি দ্বিতীয় পর্ব। আর আমি দ্বিতীয় পর্বটা শুরু করব যে প্রথম পর্বে যেখানে আমি যেখানে শেষ করেছি তারপর থেকে আমি দ্বিতীয় পর্বটা শুরু করব। এখানে আমি এই পর্বে প্রতিটা পর্বে আমি চেষ্টা করছি বিভিন্ন যে গুরুত্বপূর্ণ যেসব ইনফরমেশানগুলো তোমাদের সামনে তুলে ধরতে, যাতে করে তোমরা বিভিন্ন পরীক্ষায়, বিশেষত যেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষা অর্থাৎ চাকরির পরীক্ষাতে তোমরা যাতে এখান থেকে বেশ কিছু কোশ্চেন পেতে পারো। উপকারে যদি লেগে থাকে সেটা আমি নিশ্চয়ই চেষ্টা করছি তোমাদেরকে এ করার জন্য। কেমন? আচ্ছা, আসছি দ্বিতীয় পর্বে আলোচনায়। ওকে, আমি আমি হচ্ছে প্রথম পর্বে যেটা আলোচনাটা করেছি, যেটা শেষের দিকে, যেটা বলি প্রথম পর্বে শেষের দিকে, যে তিস্তা নদীর পশ্চিম দিকের পার্বত্য অঞ্চলে যে দুটি রেঞ্জ নিয়ে কথা বলেছিলাম, দুটি পর্বতশ্রেণী কথা বলেছিলাম, সেটা হচ্ছে একটা পর্বতশ্রেণী কভার করেছি, সেটা হচ্ছে সিঙ্গালীলা পর্বতশ্রেণী। কেমন? আজকে আমি করব ওই যে তিস্তা নদীর পশ্চিম দিকের পার্বত্য অঞ্চলেরই আর একটা রেঞ্জ রয়ে গেছে, যেটা পর্বতশ্রেণী, সেটা হচ্ছে দার্জিলিং পর্বতশ্রেণী। এই দার্জিলিং পর্বতশ্রেণীকে আবার আমরা হচ্ছে হিমালয়ের রানী নামেও আমরা জানি, হিমালয়ের রানী নামেও পরিচিত এই দার্জিলিং পর্বতশ্রেণী, অর্থাৎ দার্জিলিং মাউন্টেন যে হচ্ছে রেঞ্জটাকে। আর এটাকে ঘুম রেঞ্জ নামেও কিন্তু পরিচিত। ওকে, এই দার্জিলিং রেঞ্জটা যেটা ঘুম রেঞ্জ নামেও পরিচিত, আবার দার্জিলিং কার্সিয়াং পরিসর নামেও এটা পরিচিতি আছে। আর তোমরা জানো যে ঘুম স্টেশনটা, হ্যাঁ, ঘুম স্টেশন, এখানে রেলওয়ে স্টেশন আছে। ঘুম স্টেশন ভারতবর্ষের উচ্চতম রেলওয়ে স্টেশন হচ্ছে ঘুম। ঘুম ইজ দ্য হাইয়েস্ট রেলওয়ে স্টেশন অফ ইন্ডিয়া। ওকে, আর তোমরা দেখবে যে এখানে হচ্ছে এই যে দার্জিলিং পর্বতশ্রেণী, দার্জিলিং রেঞ্জটা আছে, এই দার্জিলিং পর্বতশ্রেণীর সর্বোচ্চ পর্বত শিখরের নাম হচ্ছে টাইগার হিল। কেমন? আর এর হচ্ছে উচ্চতা যে 2567 মিটার। তাহলে কি বললাম? যে দার্জিলিং পর্বতশ্রেণীর সর্বোচ্চ যে পর্বত শিখর সেটা হলো টাইগার হিল, এর উচ্চতা হলো 2567 মিটার। এবার এই টাইগার হিল কেন্দ্রিক কিন্তু পাঁচটা পাহাড় এই টাইগার হিলে এসে কিন্তু মিশেছে, বা আমরা বলতে পারি এই টাইগার হিল থেকে পাঁচটা পাহাড় বা পাঁচটা হিল পাঁচ দিকে চলে গেছে। যেমন এটা যদি আমি একটু এঁকে দেখাই তোমরা তাহলে বুঝতে পারবে। এসো আমি একটু এঁকে দেখাচ্ছি। ওকে, এখানে যদি আমরা এঁকে দেখাই, এটা হচ্ছে টাইগার হিল। কেমন? এটা যদি আমরা টাইগার হিল ধরে নিই, এই টাইগার হিল থেকে একবারে উত্তরের দিকে চলে গেছে যে হিলটা, তার নাম হচ্ছে লেবং হিল। এটা হচ্ছে লেবং হিল। কেমন? এই লেবং হিল চলে গেছে টাইগার হিল থেকে একেবারে উত্তরে। আর উত্তর পূর্ব দিকে যেটা চলে গেছে টাইগার হিল থেকে, সেটা হচ্ছে টাকদা পেশক হিল। এইটা হচ্ছে টাকদা পেশক হিল। কেমন? উত্তর পূর্ব দিকে চলে গেছে টাকদা পেশক হিল। আবার এই টাইগার হিল থেকে যেটা একেবারে পূর্ব দিকে চলে গেছে, এটা হচ্ছে মংপো হিল। এটা মংপো, বা তোমরা বলতে পারো যে পূর্ব দিক থেকে টাইগার হিলের সঙ্গে যেটা মিশেছে, এটা যদি টাইগার হিল ধরে নিই, পূর্ব দিক থেকে টাইগার হিলের সঙ্গে মিশেছে যে হিলটা, তার নাম হচ্ছে মংপো হিল। ওকে, আবার এই যে টাইগার হিল থেকে একেবারে দক্ষিণে, এই যে দক্ষিণের দিকে যে পাহাড়টা চলে গেছে, বা দক্ষিণ থেকে যে হিলটা টাইগার হিলের সঙ্গে মিশেছে, সেটাকে আমরা বলছি বাগোরা ডাউ হিল। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা হিল, বাগোরা ডাউ হিল। কেননা এর উপর দিয়েই কিন্তু টয় ট্রেনটা চলছে, এই টয় ট্রেনটা এর উপর দিয়ে চলছে। আমরা যেটা বলছি না যে দার্জিলিং হিমালয়ান যে হিমালয়ান যে রেলওয়ে লাইনটা এর উপর দিয়ে কিন্তু গেছে। আর এটাকেই ইউনেস্কো হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে হচ্ছে এটাকে মান্যতা দিয়েছে, ঘোষণা করেছে। কেমন? অতএব এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ কি, প্রশ্নে আসে, যে কোশ্চেন অনেক সময় আছে যে টয় ট্রেনটা কোন হিলের উপর দিয়ে চলছে। দেখো, শিলিগুড়ি থেকে যে টয় ট্রেনটা যাচ্ছে এই বাগোড়া ডাউ হিলের উপর দিয়েই দার্জিলিং হয়ে টাইগার হিলের উপর দিয়ে দেখবে যে ঘুম পর্যন্ত চলে গেছে, ঘুম রেলওয়ে স্টেশন যেটা গেছে। কেমন? ওই পর্যন্ত চলে গেছে। আর এই বাগোড়া ডাউ হিলের উপরেই অবস্থান করছে কার্সিয়াং শহরটা। ওকে, এবার আসবো এই যে টাইগার হিল, এই টাইগার হিল থেকে একেবারে যে পশ্চিম দিকে যে পাহাড়টা চলে গেছে, বা পশ্চিম দিক থেকে যে পাহাড়টা এই টাইগার হিলের সঙ্গে মিশেছে, সেটা বলছে ঘুম পাহাড়। ওকে, আচ্ছা, তাহলে দাঁড়ালো কি? তাহলে দাঁড়ালো পশ্চিম তিস্তা নদীর পশ্চিম দিকের যে পার্বত্য অঞ্চল, তাহলে আমি কভার করলাম। এবার হচ্ছে তিস্তা নদীর পূর্ব দিকের পার্বত্য অঞ্চল নিয়ে আলোচনা করব। তিস্তা নদীর পূর্ব দিকের পার্বত্য অঞ্চল অর্থাৎ ইস্টার্ন মাউন্টেন রিজিয়ন, ইস্টার্ন সাইড অফ তিস্তা রিভার। ওকে, এটা হচ্ছে বলি। আর এই অঞ্চলটা যদি তো দেখো যে এই অঞ্চলের পার্বত্য অর্থাৎ তিস্তা নদীর পূর্ব দিকের যে পার্বত্য অঞ্চলটা তিস্তা নদীর পশ্চিম দিকের পার্বত্য অঞ্চলের তুলনায় এর হচ্ছে উচ্চতাটা
অবশ্যই কম হবে। হ্যাঁ, তুলনামূলকভাবে কম। আর এখানে আমরা এই পার্বত্য অঞ্চলে অর্থাৎ ইস্টার্ন মাউন্টেন যে পার্বত্য অঞ্চল যেটা বলছি, তিস্তা নদী পূর্ব সাইডের পার্বত্য অঞ্চল, এই অঞ্চলে আমরা তিনটে হচ্ছে পর্বতশ্রেণী লক্ষ্য করব। তিনটে পর্বতশ্রেণী, কেমন? এই তিনটে পর্বতশ্রেণী হচ্ছে, এক নম্বর হচ্ছে দূরবিনদারা রেঞ্জ, দূরবিনদারা পর্বতশ্রেণী, কেমন? এই দূরবিনদারা পর্বতশ্রেণীর হাইয়েস্ট পিক হচ্ছে রিসিলা, এটা তোমাদের মনে রাখতে হবে। দূরবিনদারা যে রেঞ্জ আছে, পর্বতশ্রেণী আছে, এর হাইয়েস্ট পিক হচ্ছে রিসিলা, স্থানীয় ভাষায় এটাকে বলে রিচিলা বলে, কেমন? আর এর উচ্চতা হচ্ছে 3121 মিটার। আর এই পর্বত শিখরটি ইস্টার্ন মাউন্টেন রিজিয়নের সর্বোচ্চ শিখর, অর্থাৎ তিস্তা নদীর পূর্ব দিকের যে পার্বত্য অঞ্চল, তার সর্বোচ্চ শিখরের নাম হচ্ছে রিসিলা, এটা তোমাদের মনে রাখতে হবে, কেমন? হাইয়েস্ট পিক অফ ইস্টার্ন রিজিয়ন। ওকে, এবার বলি, আর এখান থেকে বলতে পারে এ তো তিস্তা নদীর পূর্ব দিকের পার্বত্য অঞ্চলের তো সর্বোচ্চ শিখর ঋষিলা। আর আগে আমরা বলেছি তিস্তা নদীর পশ্চিম দিকে যে পার্বত্য অঞ্চল তার সর্বোচ্চ পর্বত শিখর হলো কি হবে, যে সান্দাকাফু, এটা তোমাদের মনে রাখতে হবে। আবার পশ্চিমবঙ্গেরও বলেছি সর্বোচ্চ শিখর সান্দাকাফু। ওকে, এবার আসছি যেটা রয়ে গেছে, যে দ্বিতীয় যে রেঞ্জটা, অর্থাৎ দূরবিনদারার পর যেটা হলো দেউলা বা চোলা রেঞ্জ, কেমন? তিস্তা নদীর পূর্ব দিকে যে পার্বত্য অঞ্চলের যে দ্বিতীয় রেঞ্জ যেটা বলবো পর্বত শ্রেণী, সেটা হচ্ছে দেউলা বা চোলা রেঞ্জ। এই দেউলা বা চোলা রেঞ্জের হাইয়েস্ট পিকের নাম হবে হচ্ছে ডোডো হিল, কেমন? এখানে এই রেঞ্জের উপরেই ডোডো হিল অবস্থান করছে। তাহলে ডোডো হিলের অবস্থানটা তোমরা বুঝলে, যে হচ্ছে চোলা রেঞ্জ বা দেউলা রেঞ্জের উপরেই অবস্থান করছে ডোডো হিল। এবার আসবো তৃতীয় যে রেঞ্জটা, সেটা হচ্ছে সিনচুলা রেঞ্জ, সিনচুলা পর্বত শ্রেণী। এই সিনচুলা পর্বত শ্রেণীর হাইয়েস্ট পিক হচ্ছে রেনিগঙ্গা, তোমাদের এটা মনে রাখতে হবে। রেনিগঙ্গা কার হাইয়েস্ট পিক? না, সিনচুলা পর্বত শ্রেণীর হাইয়েস্ট পিক হচ্ছে রেনিগঙ্গা। এটা তোমরা দেখবে যে জলপাইগুড়ি জেলার, এই যে জলপাইগুড়ি তোমরা দেখছো, এই যে জলপাইগুড়ি জেলার একবারে উত্তর অংশে এখানটা কিন্তু এই পর্বতশ্রেণীটা অবস্থান করছে, কেমন? জলপাইগুড়ি জেলার একেবারে উত্তরের অংশে অবস্থান করছে। আর এটা জলপাইগুড়ির সাথে, এই যে জলপাইগুড়ির সাথে ভুটানের সীমানা কিন্তু নির্ধারণ করছে, কেমন? এখানে জলপাইগুড়ির সাথে ভুটানের সীমানা যে নির্ধারণ করছে, যে হচ্ছে মাউন্টেন রেঞ্জটা যেটা বলবো, সেটা হচ্ছে সিনচুলা পর্বতশ্রেণী, সিনচুলা রেঞ্জ। অর্থাৎ তোমাদের এখানে প্রশ্নটা আসবে এইভাবে, যে পশ্চিমবঙ্গ ও ভুটানের মধ্যে যে পর্বতশ্রেণী সীমানা নির্ধারণ করছে তার নাম হচ্ছে সিনচুলা রেঞ্জ। ওকে, এটা তোমরা মনে রাখবে। এবার আসবো যে এই পার্বত্য অঞ্চল, অর্থাৎ তিস্তা নদীর পূর্ব দিকের যে পার্বত্য অঞ্চল, এখানেই তোমরা লক্ষ্য করবে যে নেওড়া ভ্যালি যে জাতীয় উদ্যান, কেমন? নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানটা এখানে অবস্থান করছে। এটা কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে, কেমন? আর এটা তোমরা বলতে পারো দূরবিনদারা রেঞ্জের উপরেই কিন্তু অবস্থানটা করছে। আর তোমরা যারা দার্জিলিং বা কালিম্পং বেড়াতে গেছো, তোমরা নিশ্চয়ই দেখবে এই যে নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানটা, তোমরা যখন কালিম্পং থেকে তোমরা যখন এতে যাবে, যেটা হচ্ছে তোমার লাভা লোলেগাঁওয়ের দিকে, এই লাভা লোলেগাঁও গেলে এখানেই তোমরা কিন্তু নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানটা তোমরা দেখতে পাবে। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে সিকিম এবং ভুটানের সীমান্তের কাছাকাছি এটা এই এই নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানটা অবস্থান করছে। ওকে, আবার এবার কিছু দেবো যে এখানকার ট্যুরিস্ট প্লেস যদি বলো, কালিম্পং তো তোমরা জানো একটা ফেমাস হচ্ছে ট্যুরিস্ট প্লেস। আর দূরবিনদারা রেঞ্জের উপরেই এটা অবস্থান করছে। আর কালিম্পংকে বলা হয় অর্কিডের দেশ, কেমন? কালিম্পংকে আমরা কি বলছি, যে অর্কিডের দেশ বলছি কালিম্পংকে। ওকে, আর এখানে আরেকটি বলবো, পেডং অনেক সময় কোশ্চেনে এসে যায়। পেডং কথার অর্থ কি? পেডং কথার অর্থ হলো হচ্ছে ফার গাছের দেশ, কেমন? ফার গাছের দেশ, সিটি অফ ফার টি যাকে বলছি, পেডংকে বলছি ফার গাছের দেশ বা ফার গাছের শহর। আর এই পেডং শহরটা কালিম্পং জেলার একটা ছোট্ট শহর, কেমন? আর এই পেডং শহরের উপর দিয়েই আমাদের সিল্ক রুটটা চলে গেছে, সিল্ক রুট যেটা বলি সেটা চলে গেছে। যে ইন্ডিয়া, ভুটান এবং তিব্বত হয়ে যে রুটটা, যে ইন্ডিয়া, ভুটান, তিব্বত হয়ে যে রুটটা চলে গেছে, সেটাকেই আমরা বলছি সিল্ক রুট। ওকে, এবার পূর্ব দিকের পার্বত্য অঞ্চলের আর যে দিকটা বাকি রয়ে গেল, আমরা তো পূর্ব দিকে তিস্তা নদীর পূর্ব দিকের পার্বত্য অঞ্চল নিয়ে আলোচনা করছি, সেই এবার যে দিকটা আর বাকি রয়ে গেছে, এই যে পূর্ব দিকের পার্বত্য অঞ্চলের যে দিকটা বাকি রয়ে গেল, সেটা হচ্ছে তোমরা লক্ষ্য করবে যে বক্সা জয়ন্তী হিল রিজেন্টের কথা আমি এবার বলবো। এটা হচ্ছে শিবালিক পর্বত শ্রেণীর একেবারে পূর্ব দিকে অবস্থান করছে এই রেঞ্জটা, কেমন? বক্সা জয়ন্তী যে হিল রেঞ্জ, এটা হচ্ছে শিবালিক পর্বত শ্রেণীরই পূর্ব দিকের অংশ। এটা অনেক সময় দিয়ে দেয় যে বক্সা জয়ন্তী হিল, এই যে তোমরা দেখছো, সেটা কার অংশ? আর এটা বলবে পূর্ব শিবালিক
হিমালয়ের কিন্তু অংশ। এটা দেখবে আলিপুরদুয়ার জেলার একেবারে উত্তরে অবস্থান করছে, যেটা ভুটান সীমানা বরাবর। ওকে। আর এর হচ্ছে হাইয়েস্ট পিক, তোমরা যদি বলো এর হচ্ছে হাইয়েস্ট পিক হচ্ছে সাংচুলি, এর হাইয়েস্ট পিকের নাম হচ্ছে সাংচুলি। আর এবার যে দেখবে যে এবার যেটা বলবো সেটা হচ্ছে বক্সা পাস। বক্সা পাস কথাটি অর্থ কি? বক্সা পাস বলতে আমরা কি বুঝি সেটা দেয়, সেটা বলবে যে ভুটানে যাওয়ার জন্য একমাত্র যে রাস্তা তার নাম হচ্ছে বক্সা পাস। পাস কথাটার অর্থ হচ্ছে যে দেখবে দুটি পর্বতের মাঝের যে সরু জায়গা চলাচলের যে রাস্তা, দুটো পর্বতের মাঝের যে সরু চলাচলের রাস্তা তাকেই বলা হয় পাস। আর এখানে যে ভারতবর্ষের যে সমস্ত রকমের পণ্য এই পাস দিয়ে সরবরাহ করা হয় ভুটানে, কেমন? তাই একে যে বক্সা দুয়ার বলা হয়, অর্থাৎ দরজা। কারণ এই দরজা দিয়েই ভুটানে যেতে হয়। সেই জন্যই বলা হয়েছে ভুটানে যাওয়ার একমাত্র পথ হচ্ছে এটা, সেই জন্য একে বক্সা দুয়ার বলা হচ্ছে। আর তোমরা আরেকটা ইনফরমেশন এখানে দিই, এই যে বললাম যে বক্সা জয়ন্তী হিল রিজিয়নটা, এর উপরেই কিন্তু বক্সা টাইগার রিজার্ভটা অবস্থিত। বক্সা টাইগার রিজার্ভ যেটা আছে সেটা কিন্তু এই অঞ্চলেই এখানেই অবস্থান করছে। আর এটি হচ্ছে আলিপুরদুয়ার জেলার মধ্যেই উত্তরের অংশেই পড়ছে। আর এটার যে বক্সা রিজার্ভ, যে টাইগার রিজার্ভটা আছে, এটা 60 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এর কিন্তু অবস্থান। আর এটা সি লেভেল থেকে হচ্ছে 867 মিটার উচ্চতায় এই বক্সা টাইগার রিজার্ভটা অবস্থান করছে। ওকে। আজ এখানে আমি এই পর্বটা শেষ করছি। আর আমি অবশ্যই তোমাদের অনুরোধ করবো পরের পর্বটা ফলো করতে। আর তোমরা যারা এই পর্বটা তোমাদের যাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা এটাকে লাইক এবং শেয়ার করবে। আর যারা নতুন এসেছো তাদেরকে অবশ্যই বলবো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, কারণ কি আমি যখন পরের পর্বটা শুরু করব তখন তোমাদের নোটিফিকেশান পেতে তোমাদের সুবিধা হবে। ওকে। তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।